বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে কাছের ও দূরের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বেশ কয়েকদিন পরে আজ আমরা আবার ক্লাসে সম্পৃক্ত হয়েছি। তো আজকে আমরা আপনাদের আবশ্যিক বিষয়ের প্রথম সেমিস্টারের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় শিখুন সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল। এই বিষয়ের একটি প্রশ্নের উপরে আলোচনা করব। এখানে আপনাদের এই পেজের মধ্যে একটা সাজেশন দেওয়া হয়েছে। সাজেশনের মধ্যে 26টি প্রশ্ন সম্পৃক্ত করা হয়েছে। এই 26টি প্রশ্নের মধ্যে 21 নম্বর প্রশ্ন, শিক্ষক যোগ্যতা কি? বাংলাদেশে মাধ্যমিক স্তরে শিক্ষক যোগ্যতার নির্ধারিত ক্ষেত্রগুলো ব্যাখ্যা করুন। সংশ্লিষ্ট প্রশ্নের উপরে আজকে আলোচনা করা হবে এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এই প্রশ্নটি বেশ কয়েকবার রিপিট হয়েছে। এজন্যই আমরা আজকে এই প্রশ্নের উপরে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো আমরা এই প্রশ্নটি আলোচনার পূর্বেই প্রথমে জানবো যে শিক্ষক যোগ্যতা এই বিষয়টা কি, শিক্ষককে এবং যোগ্যতা কি জিনিস। শিক্ষক শিক্ষক হচ্ছেন সেই ব্যক্তি যিনি শিক্ষা দেন, শিক্ষাদান কার্যক্রমের নির্দেশনা যিনি প্রদান করেন, নির্দেশকের ভূমিকা যিনি পালন করেন। অর্থাৎ টিচিং প্রফেশনের ভিতরে অন্তর্ভুক্ত, প্রফেশনের সাথে অন্তর্ভুক্ত ব্যক্তি হচ্ছে শিক্ষক। অর্থাৎ অন্যভাবে শিক্ষার্থীরা যার কাছ থেকে শেখে তিনি হচ্ছেন শিক্ষক। শিক্ষক শিক্ষা দান করেন, শিক্ষার্থীরা শেখেন। শিক্ষাদান অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা উন্নতায় পর্যবসিত হয়। তো আমরা শিক্ষক বলবো ওই ব্যক্তিকে যে ব্যক্তি শিক্ষকতার পেশায় জড়িত। শিক্ষকতার পেশায় জড়িত এই ব্যক্তি হচ্ছেন প্রকৃতপক্ষে শিক্ষক। তিনি শিক্ষাদান কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন এবং তার নিজস্ব যোগ্যতা, মেধা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে গঠনমূলক বক্তব্যের মাধ্যমে জ্ঞান বিতরণ করে থাকেন। যোগ্যতা, কোয়ালিটি। যোগ্যতা হচ্ছে সেই পরিমাপক যে পরিমাপককে কাজে লাগিয়ে একজন ব্যক্তি তার দায়িত্ব পূর্ণাঙ্গতায় পর্যবসিত করতে পারে। অর্থাৎ অর্পিত দায়িত্ব পূর্ণাঙ্গতায় পর্যবসিত করার মধ্য দিয়েই যোগ্যতা তৈরি হয়। অর্থাৎ একজন শিক্ষককে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে। যে যোগ্যতা এখন এই বইয়ের সাথে নিচের মিল থাকবে না। ও আবার আসছে, আবার রিকানেক্ট দিতে হবে। ও তো নিচের নেটওয়ার্কের সাথে চলতেছে, এত নিচের সাথে তো কানেক্ট হয়নি। ও নিচেরটাই চলতেছে, ওই স্যারের নিচে। এখানে পাবে। এই জন্য তো স্যার কেটে যাচ্ছে, অত উপরে তো পাবে না এবার কি উপরেরটাই দিয়েছেন? এবার স্যার ওই তো ওইটা ঠিক হয়ে যাবে, তা বলছিস কেন? শেয়ার করা আছে স্যার। হ্যাঁ, শেয়ার করা আছে। আমি তো ক্লাস নিচ্ছিলাম, নিতে নিতে তা কেটে দিছে। ডিসকানেক্ট হয়ে গেল। আবার ডিসকানেক্ট হলো নাকি? কেটে দিচ্ছে, ওই শেয়ার চলে গেছে। ঠিক আছে। ঠিক আছে স্যার, কথা বলে শিওর। ধন্যবাদ সকলকে। নেটওয়ার্কিং সিস্টেমের সমস্যার কারণে আমাদের ক্লাস নিতে সমস্যার সৃষ্টি হয়েছে। এখন আমরা পুনরায় ক্লাসে মনোনিবেশ করব। তো আমরা যে বিষয়টি এখানে আলোচনা করছিলাম, আমাদের শিক্ষক যোগ্যতা।
তো শিক্ষক যোগ্যতা হচ্ছে শিক্ষক যে দক্ষতা, অভিজ্ঞতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপরে জ্ঞান গর্ভপূর্ণ বক্তব্য প্রদান করেন, তাই হচ্ছে শিক্ষক যোগ্যতা। তো আমরা শিক্ষক এবং শিক্ষক যোগ্যতা সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করেছি। তো আমরা আমাদের নিজেদের ভাষায় বলতে পারি যে শিক্ষক যোগ্যতা হলো একজন শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান। প্রকৃতপক্ষে শিক্ষক যোগ্যতা হচ্ছে একজন শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান। যে বিষয়ের উপরে তিনি পাঠদান করতে যাচ্ছেন, ওই বিষয়ের উপরে তার অধীত জ্ঞান কতটুকু অর্জিত হয়েছে, সে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে। শিক্ষাদান কৌশল, পেশাগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমষ্টি, যা কার্যকর শিখন শেখানো প্রক্রিয়া নিশ্চিত করে। তাহলে আমরা এখানে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি যে শিক্ষক যোগ্যতা হলো একজন শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞানই হচ্ছে তার প্রথম যোগ্যতা। এরপর শিক্ষাদান কৌশল, সে কোন কৌশলে শিক্ষাদান করবেন। এরপরে পেশাগত দিক বিবেচনা করে একজন শিক্ষক হিসাবে তার দক্ষতা কতটুকু, তার নৈতিক মূল্যবোধ কেমন, এবং কার্যকর শিখন শেখানো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কতটুকু সে অংশগ্রহণ করতে পেরেছে, পার্টিসিপেট করতে পেরেছে, এই সকল সমষ্টি হচ্ছে শিক্ষক যোগ্যতা। অর্থাৎ শিখন শেখানো কার্যক্রম কতটুকু সফলতায় পর্যবসিত হয়েছে, এটাই হচ্ছে তার যোগ্যতার মাপকাঠি। তো বাংলাদেশে মাধ্যমিক স্তরে শিক্ষকের মূল যোগ্যতার ক্ষেত্রগুলো হলো, মূল যোগ্যতার যে ক্ষেত্র বাংলাদেশের প্রেক্ষাপটে, মাধ্যমিক স্তরে একজন শিক্ষক যদি শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে চান, তাহলে তার যোগ্যতার ক্ষেত্রগুলোকে আমরা উন্মুক্ত ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে পেশাগত জ্ঞান, নাম্বার টু পেশাগত অনুশীলন ও প্রয়োগ, এবং পেশাগত মূল্যবোধ। তো শিক্ষক যোগ্যতার মূল ক্ষেত্র হচ্ছে তিনটি। এখানে আমরা শিক্ষক যোগ্যতার মূল ক্ষেত্রগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে পেশাগত জ্ঞান, দক্ষতা ও উপলব্ধি। নাম্বার টু পেশাগত অনুশীলন এবং প্রয়োগ। নাম্বার থ্রি হচ্ছে পেশাগত মূল্যবোধ এবং সম্পর্ক স্থাপন। আমরা এখানে যেটা দেখছি পেশাগত জ্ঞান, দক্ষতা, উপলব্ধি। শিক্ষক শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবেন। এই শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে যে অধীত বিষয়ের উপরে তার দক্ষতা কতটুকু রয়েছে, কতদিন যাবৎ তিনি শিক্ষাদান কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন, এবং তার পারসেপশন কোয়ালিটি কতটুকু রয়েছে, উপলব্ধি ক্ষমতা কতটুকু রয়েছে। এই জ্ঞান, দক্ষতা এবং উপলব্ধির উপরে ভিত্তি করে শিক্ষক তার শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবেন। নাম্বার টু পেশাগত অনুশীলন এবং প্রয়োগ। একজন শিক্ষক সংশ্লিষ্ট বিষয় নিয়ে কতটুকু চিন্তা করেন, কতটুকু অধ্যয়ন করেন, কতটুকু সময় তিনি দেন শিক্ষাদান কার্যক্রমকে অধিক আকর্ষণীয় এবং ফলপ্রসূ করার জন্য। এই প্র্যাকটিস, এই অনুশীলন এবং এই অনুশীলন করার ফলে এই অধীত অনুশীলনকে কাজে লাগিয়ে তিনি প্রয়োগ করেন কতটুকু, এই বিষয়গুলো প্রকৃতপক্ষে একজন শিক্ষকের যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচিত। এরপর নাম্বার থ্রি পেশাগত মূল্যবোধ এবং সম্পর্ক স্থাপন। মূল্যবোধ ইভ্যালুয়েশন, অর্থাৎ ইভ্যালুয়েটেড সিস্টেম, অর্থাৎ পেশাগত মূল্যবোধ, শিক্ষক হিসেবে তার মূল্যবোধ কতটুকু, ও সম্পর্ক স্থাপন, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, শিক্ষাদান কার্যক্রমের সাথে সম্পর্ক। সর্বোপরি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলের সাথে সম্পর্কের সমন্বয় করাই হচ্ছে একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য। অর্থাৎ এই তিনটি অধীত বিষয়ের উপরে যদি একজন শিক্ষক পারদর্শিতা অর্জন করতে পারেন, তাহলে তার যোগ্যতাকে আমরা ইফেক্টিভ ওয়েতে গ্রহণ করব। সঙ্গত কারণে ইতিবাচক শিক্ষাগত যোগ্যতার পরিমাপক হিসাবে আমরা এই তিনটি বিষয়কে কি নোট হিসেবে উল্লেখ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে পেশাগত জ্ঞান, দক্ষতা, উপলব্ধি। নাম্বার টু হচ্ছে পেশাগত অনুশীলন এবং প্রয়োগ। নাম্বার থ্রি হচ্ছে পেশাগত মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন। এখন আমরা
মূল এই তিনটি বিষয়কে আরো বিস্তারিতভাবে আলোচনা করতে আরো কিছু বিষয়ের সম্পৃক্ততা এখানে করেছি। নাম্বার ওয়ান হচ্ছে পেশাগত জ্ঞান, দক্ষতা, উপলব্ধিকে আমরা কয়েকটি শ্রেণীতে বিভাজিত করেছি। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ক, বিষয় সম্পর্কিত জ্ঞান। যে বিষয় তিনি আজকে শিক্ষার্থীদেরকে টিচিং দিবেন, শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করবেন, এই বিষয় সম্পর্কিত জ্ঞান, এই জ্ঞান তিনি কতটুকু অর্জন করেছেন, কতটুকু তিনি অধ্যয়ন করেছেন, কোন কোন তথ্য থেকে তিনি তথ্য এবং বাক্যকে গ্রহণ করেছেন, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে একজন শিক্ষককে অনুশীলন করতে হবে। খ, শিক্ষাদান সম্পর্কিত জ্ঞান, যা তিনি আজ শিক্ষাদান করবেন, আজকের টিচিং মেথড, আজকের টিচিং যে সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়ের উপরে তিনি আজকে আলোচনা করবেন, এই আলোচিত বিষয়ের উপরে বা আলোচ্য বিষয়ের উপরে কতটুকু জ্ঞান তিনি অর্জন করেছেন, কতটুকু স্টাডি করেছেন, এই বিষয়টা সম্পর্কে তাকে অবহিত হতে হবে। শিক্ষাক্রম সম্পর্কে ধারণা, অর্থাৎ যে ক্লাসে বা যে শিক্ষার্থীদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার্থীদেরকে কোন কোন বিষয়ের সম্পৃক্ততা তাদের সাথে হয়েছে, শিক্ষাক্রম এর মধ্যে কি কি বিষয়ের সম্পৃক্ত করা হয়েছে, এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। শিশু সম্পর্কে ধারণা, তিনি যাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঘ, যাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদের গ্রহণ ক্ষমতা, তাদের ধারণ ক্ষমতা, তাদের মেধা, তাদের উপলব্ধি ক্ষমতা সবকিছু বিবেচনা করেই একজন শিক্ষককে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে হবে। ঘ, তারপরে উম, আইন কানুন সম্পর্কে ধারণা, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে যে তাকে বেশ কিছু আইন কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই আইন কানুন সম্পর্কিত ধারণা যদি স্পষ্ট থাকে, সুস্পষ্ট ভাবে তার জানা থাকে, তাহলে সঠিক আইন প্রণয়নের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে তিনি শিক্ষাদান কার্যক্রম সফলতায় পর্যবসিত করতে পারবেন। তো আমরা এখন নাম্বার টু যে বিষয়টি নিয়ে কথা বলবো, তাহলে আমরা নাম্বার ওয়ান পেশাগত জ্ঞান ও উপলব্ধি নিয়ে কথা বললাম। এখন আমরা আলোচনা করব পেশাগত অনুশীলন এবং প্রয়োগ নিয়ে। পেশাগত অনুশীলন এবং প্রয়োগ এর উপরে আমরা এখন কথা বলবো। পেশাগত অনুশীলন এবং প্রয়োগ, দেখেন এখানে পরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ একজন শিক্ষার্থীকে শিক্ষক কতটুকু শিক্ষাদান করবেন, কতটুকু কোন কোন বিষয়ের উপরে শিক্ষা দান করবেন বা কতটুকু শিক্ষা দান করবেন, সে বিষয়গুলি সম্পর্কিত ধারণা কিন্তু একজন শিক্ষকের থাকতে হবে। এরপর খ, প্রত্যাশা। প্রত্যাশা বলতে আমরা এখানে যে বিষয়গুলোকে বলছি, প্রত্যাশা অর্থাৎ একজন শিক্ষক যখন শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবেন, তখন তিনি শিক্ষার্থীদের কাছে কি প্রত্যাশা করেন, অর্থাৎ কতটুকু তিনি আশা করেন যে আমার এই টিচিং কার্যক্রম কতটুকু আমি সফলতায় পর্যবসিত করতে পারবো, বা আমার টিচিং এর মধ্য দিয়ে শিক্ষার্থী কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারবে, এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা শিক্ষকের থাকতে হবে। অর্থাৎ তার আশা থাকতে হবে, প্রত্যাশা থাকতে হবে, আমি শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থীদেরকে আমি এই অধীত বিষয়ের উপরে এতটুকু জ্ঞান দান করতে পেরেছে, বা এতটুকু তারা অনুধাবন করতে পেরেছে, বা এতটুকু তারা বুঝতে পেরেছে, এই প্রত্যাশা একজন শিক্ষকের থাকতে হবে। এরপরে হচ্ছে যোগাযোগ দক্ষতা। শিক্ষক যেমন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, তেমনি অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষা করবেন, তেমনি শিক্ষাদান কার্যক্রমের সাথে, তেমনি শিক্ষণীয় বিষয়ের সাথে, তেমনি শিক্ষাক্রমের সাথে, তেমনি শিক্ষা সূচির সাথে একটা সুন্দর কম্বিনেশন, অর্থাৎ কম্পিটেটিভ কম্বিনেশন কিন্তু তার থাকতে হবে। এই চতুর্মুখী যোগাযোগের মধ্য দিয়ে একজন শিক্ষক দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীকে আদর্শ শিক্ষার্থী হিসেবে সমাজের মুখে উপস্থাপন করতে পারবে। এজন্য যোগাযোগ দক্ষতা অন্যতম প্রধান একটি বিষয়, আলোচ্য বিষয় পেশাগত অনুশীলনের ক্ষেত্রে একজন শিক্ষকের। এরপর উপকরণের ব্যবহার। উপকরণ অর্থাৎ একজন শিক্ষক যখন শিক্ষা দান করবেন, তখন তিনি কি উপকরণ ব্যবহার করবেন, সংশ্লিষ্ট বিষয়কে অধিক আকর্ষণীয়, প্রাণঘাতী এবং উপযোগী, অধিক উপযোগী করে তোলার জন্য কি কি উপকরণ ব্যবহার করা যায়, এই উপকরণগুলো সম্পর্কে তার একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এবং উপকরণগুলো ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আগ্রহকে অধিক
কার্যকরী করে তুলতে হবে। যদি শিক্ষার্থীদের শিক্ষণ শিক্ষণ কার্যক্রমকে অধিক কার্যকরী এবং ফলপ্রসূ করতে হয়, তাহলে উপকরণ ব্যবহারের কোনো বিকল্প নেই। এরপরে হচ্ছে মূল্যায়ন। একজন শিক্ষক কি করবে? আজকের যে অধীত বিষয় রয়েছে, আজকের যে পাঠ রয়েছে, এই পাঠ কতটুকু শিক্ষার্থীরা অনুধাবন করতে পেরেছে সে বিষয়গুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে, তাদের বাড়ির কাজের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু তিনি মূল্যায়ন করবেন। এই মূল্যায়ন হচ্ছে একজন আদর্শ শিক্ষকের অন্যতম প্রধান গুণাবলী, বা একজন আদর্শ শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য। তো এরপরে আমরা পেশাগত মূল্যায়ন, মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন নিয়ে কথা বলি। পেশাগত মূল্যবোধ এবং সম্পর্ক স্থাপনের মধ্যে আমরা দেখবো এখানে সমতার প্রতি অঙ্গীকার। যেমন একজন শিক্ষার্থী কেমন হতে পারে? একজন শিক্ষার্থী অক্ষম থাকতে পারে, ফিজিক্যালি থাকতে পারে, মেন্টালি থাকতে পারে, অথবা সে যে কোনো কারণে অন্য শিক্ষার্থীদের থেকে পিছিয়ে থাকতে পারে। তো এই পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং যারা এগিয়ে গিয়েছে, এই দুই শিক্ষার্থীর মধ্যে কম্বিনেশন, অর্থাৎ সমতা, সমতা কিন্তু সৃষ্টি করার দায়িত্ব, তৈরি করার দায়িত্ব ওই শিক্ষকের। এই জন্য এই জন্যই সমতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে একজন শিক্ষক। খ, চিন্তন অনুশীলন এবং পেশাগত উন্নয়ন। চিন্তন অনুশীলন এবং পেশাগত উন্নয়ন। চিন্তন শক্তির অনুশীলন তাকে করতে হবে একজন শিক্ষক হিসেবে, এবং পেশা হিসেবে তিনি যে একজন শিক্ষক, এই বোধ তার ভিতরে সর্বদা জাগরূক থাকতে হবে। যদি এই বোধ তার ভিতরে সর্বদা জাগরূক থাকে, তাহলে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। ক, স্থানীয় জনগণের সাথে কাজ। অর্থাৎ আপনি শিক্ষক এজন্যই যে আপনি আপনার মতো করে চলবেন, সমাজের অন্য সদস্যদেরকে বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনি একজন আদর্শ শিক্ষক হতে পারবেন না। এজন্য আপনার চারপাশে যে সমস্ত প্রতিবেশী রয়েছে, আপনার চারপাশে, বিদ্যালয়ের চারপাশে হোক, বা আপনার বাড়ির চারপাশে হোক, বা আপনি হাঁটছেন আপনার চতুর্পাশের সঙ্গী এবং সাথীদের সাথে, বিশেষ করে জ্ঞানদান সম্পর্কিত বিষয়ের সাথে যারা জড়িত, এই জড়িত মানুষদের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে শিক্ষাদান কার্য, শিক্ষণীয় পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে, এবং শিক্ষাদান কার্যক্রম সফলতায় পর্যাবসিত করা অধিক সহজ এবং কাঙ্ক্ষিত হবে। ঘ, সহকর্মীদের সাথে কাজ। আপনি একা নিশ্চয়ই আপনার বিদ্যালয়ে শিক্ষক নন, আপনার সাথে অনেকেই এই শিক্ষকতার বিষয়ে জড়িত। আপনি যদি নিজেকে অন্যদের থেকে ভাগ করে রাখতে চান, তাহলে কিন্তু আপনি শিক্ষক হিসেবে আদর্শ শিক্ষক হয়ে গড়ে উঠতে পারবেন না। সঙ্গত কারণে সহকর্মীদের সাথে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। পেশাগত উন্নয়ন, সততা শেখার মানসিকতা, সর্বদাই আপনাকে কি করতে হবে? কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পেশাগত উন্নয়ন এবং সব সময় আপনি যে শিখছেন, আপনি যে একজন শিক্ষার্থী,